ইচ্ছাও হয় না যে হাসপাতালে গিয়ে অন্তত রোগীদেরকে একটু দেখে আসবেন। এটা সরকার এবং বিরোধী দলের পুরোটাই আমরা দেখতে পাচ্ছি। বাউলদের উপর আক্রমণ হয়েছে, ফলে মব তো শেষ হচ্ছে না। এই যে বিএনপি নির্বাচনে অংশ নিল এবং তখন কিন্তু তারেক রহমান সাহেব সরাসরি একটা কথা বলেছিলেন যে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের সমান মর্যাদা ও সম্মান থাকবে এই দেশে। তো এইটা একটা বড় আশার ব্যাপার ছিল এবং সরকার দায়িত্ব গ্রহণের পর সালাউদ্দিন আহমেদ, তারপরে মির্জা ফখরুল সাহেব তারা সরাসরি বলেছেন মব সন্ত্রাসের সময় শেষ ইত্যাদি নানান কিছু আমরা শুনেছি বিভিন্ন বক্তৃতায়। কিন্তু আমরা কার্যক্ষেত্রে কি দেখলাম? শনিবার দিন কুষ্টিয়াতে একদম ঘোষণা দিয়ে শুক্রবার রাতে কিন্তু ভিডিও প্রচার হলো যে ধর্ম অবমাননা করছেন এই যে পীর আব্দুর রহমান শামীম, এবং এটা মোটামুটি একটা জানাশোনার মধ্যে ঘটনাটা ঘটলো এবং দুপুর 2টার সময় শখানেক মানুষ সেখানে গিয়ে পুরা দরবার ভাঙচুর করলো এবং কুপিয়ে একটা মানুষ মেরে ফেললো। এটা সভ্য জগতে দিবালোকে আমাদেরকে দেখতে হলো। তার আগে আপনি দেখুন শাহবাগে ট্রান্সজেন্ডারদের উপরে রীতিমতো একটা মব হামলা হলো, এবং এইটা যে গত 18 মাসে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা সবচেয়ে বড় প্রবণতা হয়ে দাঁড়িয়েছিল যে মব সন্ত্রাস। আপনার সাথে মতে মিলছে না, আপনার সাথে জেন্ডারের পার্থক্য আছে, আপনার সাথে তাদের কোনো রকম দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে এবং তারা তাদের মতটাকে শ্রেষ্ঠ বলে মনে করছে, ধর্মীয় পার্থক্য আছে, তারা তাদের মত, ধর্মীয় মত বলুন, তার আদর্শগত মত বলুন, সেটাকে তারা বলছে যে আমাদেরটা শ্রেষ্ঠ এবং আমি চাপিয়ে দেব, না শুনলে আমি তোমাকে মারব। আমরা দেখলাম 2025 সালের সেপ্টেম্বর মাসে একটি ঘটনা, আপনার নুরা পাগলা বলে এক এইরকম এক পীর সাহেবকে তার কবর থেকে তুলে সেই মরদেহকে পোড়ানো হলো, সরকার নির্বিকার থাকলো। তার মানে আপনি যখন আইনের শাসনকে এইভাবে অনুপস্থিত করে দেবেন, তার ধারাবাহিকতায় যা হওয়ার তাই হচ্ছে দেশে, এবং বিএনপি সরকার হিসেবে এই ঘটনার দায় এড়াতে পারে না। এবং আরও মর্মান্তিক ব্যাপার হচ্ছে, আমরা সংসদে অনেক বাহাস শুনছি কে কয় বছর ক্ষমতায় থাকবেন, কোন কি আইন করবেন না করবেন, কিন্তু মানুষ যে মারা যাচ্ছে, 194 জন শিশু হামে মারা যাচ্ছে, সেইটার কোনো জবাবদিহিতা নাই। একটা প্রায় মহামারীতে পরিণত হতে যাচ্ছে। আপনার 1-2 জন মারা যাওয়ার পরে কিন্তু আপনি দেখেন এরশাদের 10 বছরের স্বৈরশাসন কেঁপে উঠেছিল। আপনার দুইটি রাজনৈতিক হত্যাকাণ্ডে আপনার কি অবস্থা হয় দেশে, আর 194 জন শিশুর হত্যার পর কোনো হেলদোল নাই। এটা কি, কোন নির্বিকারত্বের মধ্যে আমরা পড়লাম? আপনার বিরোধী দল এবং সরকারি দল প্রত্যেকেই যেন যার যার খুশিতে আছে নির্বাচনের পরে। এই খুশিতে ছেড়ে তাদের দায়িত্বে ফিরে আসা দরকার, এবং সরকারের উচিত এই অন্তর্বর্তীকালীন সরকার কোন জায়গায় দেশটাকে রেখে গেছে একটা শ্বেতপত্র প্রকাশ করা। তাদের তো কোনো ধরনের রিমোর্স কিংবা কোনো কিছু নাই। তারা তো শুধু আওয়ামী লীগকে অনুতাপ করতে বলেন, কিন্তু নিজেদের তো সামান্যতম এতটুকু ইচ্ছাও হয় না যে হাসপাতালে গিয়ে অন্তত রোগীদেরকে একটু দেখে আসবেন। এটা সরকার এবং বিরোধী দলের পুরোটাই আমরা দেখতে পাচ্ছি, এবং এই জায়গাতে কেমন যেন একটা হানিমুন অন্তর্বর্তী সরকারের যারা ছিলেন তাদের মধ্যে থেকে কেউ তো একজন যেতে পারতেন। তারা তো অবশ্যই, এরা তো সব এনজিওদের মালিক। অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু কোনো জনতার প্রতি সেই দায় নাই, কারণ তারা তো আজকে আছে কালকে নাই, তারা দেশেই থাকার দরকার কি, এরকম একটা পরিস্থিতি। এবং সেই জায়গা থেকে খুব মানুষ যে তাদের উপরে খুব বেশি আস্থাও রেখেছে সেরকমও বলা যায় না। নূরজাহান বেগম বলবেন না যে উনি কেন স্বাস্থ্য উপদেষ্টা থাকা অবস্থায় টিকা ক্রয় এবং এইচপিএনএসপি স্বাক্ষর করতে উনি যে দেরি করেছিলেন? স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন আপনি কি না? জানতেন তুষার ভাই খুব ভালো মতো, মানে উনি কি করতেন? উনি একবার সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেলেন, এছাড়া কিন্তু তিনি খুব প্রকাশ্যে এসেছেন বলে মনে হয়। একাধিকবার গিয়েছেন, সেটা যেতে পারেন, সেটা তো তিনি অসুস্থ, তিনি জানেন। হ্যাঁ, তাই অবশ্যই। এবং আমাদের যেই পরিস্থিতিটা দাঁড়াচ্ছে, আমরা কিন্তু প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক মানে প্রতিষ্ঠান আছে, তিনি লোকজনকে চিকিৎসা সেবা নানান রকম দেন বিষয়টা আছে এবং অর্থের বিনিময়ে দেন, একেবারে ফ্রি দেন না। এখন যেই বিষয়টা দাঁড়িয়েছে নির্বাচনের পরে কিন্তু কেন স্বাস্থ্য নিয়ে এরকম ব্লান্ডার করলেন? এই জবাবদিহিতাটা আমরা চাইবো কোথায়? সংসদে। এবং কারা চাইবে? সরকার এবং বিরোধী দল। আপনি কেন খেয়াল করছেন না যে মনে হচ্ছে যে বিরোধী দল জনগণের চাহিদার প্রতি মনোযোগী না, বরং নিজেদের যে পুরনো লেনদেন বা পুরনো যে বিষয়গুলি বা এই সংস্কার, আমরা যদি প্রশ্ন করি, কোনো কৃতজ্ঞতা বশত তারা চুপ করে আছে?